আমি কুল দিয়ে অনেক রকম আচার বানিয়েছি, তবে এভাবে কখনো বানাইনি। সত্যি বলতে কি, এভাবেও যে কুলের আচার বানানো যায় আমার জানাই ছিল না। এটা আমার দিদার রেসিপি। এত বছর পর মা আর মামার কাছে গল্প শুনলাম আমার দিদা নাকি এইভাবে কুলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতো। আর সেই আচারের কি যে স্বাদ ছিল, ওনারা আফসোস করছিলেন ওই রকম আচারের স্বাদ এখন নাকি আর পাওয়াই যায় না। তাই আমি আর দেরি না করে রেসিপিটা শুনে ঝটপট আচার বানাতে শুরু করলাম। জানি না দিদার মতো হবে কিনা। আরো একটা মজার ব্যাপার হলো, একটা আচার বানাতে গিয়ে 2 রকমের আচার তৈরি হবে। বলতে গেলে সম্পূর্ণ তেল ছাড়াই আচারগুলো বানিয়ে সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। চলুন তাহলে আচার বানানো শুরু করা যাক। এই আচার তৈরির জন্য কুলগুলো যে পুরোপুরি পাকাই হতে হবে তার কোনো মানে নেই, এরকম কাঁচা পাকা কুল হলেও চলবে। তো একটুখানি কুলগুলোকে আমি গরম জলে ভাপিয়ে নেব, মানে 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন কুলগুলো ফেটে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি জালিযুক্ত পাত্রের মধ্যে রাখবো যেন সম্পূর্ণ জল ঝরে যায়। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ ধরে কিন্তু জাল করা যাবে না। কুলের ভেতরে যে পাল্প আছে, মানে পিচ্ছিল পদার্থ আছে, সেটা যেন বেরিয়ে না যায়। শুধু কুলগুলো একটু ফেটে গেলেই হবে। এবারে এই কুলগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেব টেবিল চামচের 1.5 চামচ করে গোটা মৌরি আর গোটা ধনে। হালকা আছে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি টেবিল চামচের 1 চামচ গোটা জিরে আর 5 ফোড়ন। যেহেতু একসঙ্গে আমি 2 রকমের আচার তৈরি করব, তাই একটু বেশি করেই মশলা বানিয়ে রাখলাম। দেখুন মশলায় হালকা সোনালি রং ধরেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিতে হবে। আর মশলা কিন্তু ভেজে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ভাজা মশলার যে মিষ্টি একটা সুগন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন মশলা আমি একটু দানা দানা করে গুঁড়ো করে রেখেছি। আচারের মশলা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। এতক্ষণে আমাদের কুলও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন যে কড়াইয়ে আমি আচার তৈরি করব, সরাসরি সেই কড়াইয়ের উপরেই একটা ছাকনা বসিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, ছাকনার মধ্যে অল্প অল্প করে কুল দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তারপর ছাকনার মধ্যে ঘষলেই দেখবেন যে এইভাবে কুলের পাল্প বেরিয়ে আসবে। সম্পূর্ণ কুল থেকেই এভাবে আমাদের পাল্প বের করে নিতে হবে। তো আমার কাছে এই কাজটা একটু সময় সাপেক্ষ মনে হলো। সম্পূর্ণ কুলই যদি আমি ছাকনায় ঘষে ঘষে পাল্প বের করতে চাই অনেকটা সময় লেগে যাবে। তাই আমি কি করলাম, একটা নেট নিয়েছি। সম্পূর্ণ কুল প্রথমে হাত দিয়ে চটকে নিলাম। তারপর নেটের মধ্যে ওই চটকানো কুল দিয়ে এইভাবে চেপে চেপে পাল্প বের করে নেব। এইভাবে করলে সময়ও কম লাগবে, আবার খুব সহজেই কুলের পাল্প বেরিয়ে আসবে। আর নেটের মধ্যে যে অবশিষ্ট অংশ থাকলো, এর মধ্যেও কিন্তু অনেকটা পাল্প রয়েছে। কুলের খোসা বীজ সবই কিন্তু এর মধ্যে থেকে গেল। এই জিনিসটা কিন্তু নষ্ট করব না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই অবশিষ্ট জিনিস দিয়েই তৈরি হবে জিভে জল আনার মতো আরো একটি আচার। 2 বারে সবগুলো কুল নেটের মধ্যে দিয়ে পাল্প বের করে নিয়েছি, আর এগুলো প্লেটে রেখে দিচ্ছি। একটু পরে আমি এই আচারটাও তৈরি করে দেখাবো। এখন দেখুন কুলের যে পাল্প আমি কড়াইয়ে বের করে রেখেছিলাম, কড়াই ধরে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই এর ঘনত্ব আর রং বদলাতে থাকবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কড়াই লেগে যাবে, মানে নিচে পুড়ে যেতে পারে। আমি মোটামুটি 2 মিনিট হলো জাল করছি। এর মধ্যে এক্সট্রা যদি কোনো জল থেকে থাকে সেটা শুকিয়ে গেছে, আর আগের তুলনায় অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আচারের পরিমাণ বুঝে লবণ দিতে হবে। আমি 1.5 চামচ মতো লবণ দিলাম। আর আচারে মিষ্টি স্বাদ আনার জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আখের গুড় দেব 2 কাপ। আমি চিনি আর গুড় মিশিয়ে আচার তৈরি করব, তবে এই আচার কিন্তু শুধু চিনি দিয়েও করা যাবে, আবার চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করা যাবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই হালকা আঁচে ক্রমাগত নাড়তে হবে। এভাবে নেড়ে নেড়ে চিনি আর গুড় গলিয়ে নিতে হবে। নাড়তে নাড়তেই আরো একটু ঘন হয়ে গেছে। দেখুন মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়ে গেল, আমি ক্রমাগত নেড়ে যাচ্ছি। এভাবে নাড়তে নাড়তে আমাদের আচার রেডি হয়ে যাবে। এই আচার তৈরি করার জন্য 1 ফোঁটাও তেল ব্যবহার করতে হবে না। এই সময় দেখুন আচার অনেকটাই গাঢ় হয়ে গেছে, বেশ আঠালো হয়ে এসেছে। তো যে মশলা আমি আগে রেডি করেছিলাম সেইখান থেকে 4 চামচের 4 চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। মশলা মিশিয়ে নেবার পরই আচার আমাদের একদম রেডি হয়ে যাবে। তবে এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হলে আচার শক্ত হয়ে যেতে পারে। ঠিক এইরকম একটু নরম থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে।
এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আচার আমি একটি পাত্রে তুলে রাখছি। এখন এই আচার ঠান্ডা হওয়ার পর বাকি কাজ করতে হবে। এই অবস্থাতে কিন্তু বয়মে ভরা যাবে না। কিভাবে এটা সংরক্ষণ করতে হবে সেটাও আমি বলে দেব, আর সেই কাজটা করতে হবে ঠান্ডা হবার পর। উপরে সামান্য একটু ভাজা মশলা আর চিলি ফ্লেক্স ছড়িয়ে রাখলাম। ততক্ষণে আরো একটি আচার তৈরি করব। ওই যে পাল্প বের করে নেবার পর কুলের যে অবশিষ্ট অংশ আমি প্লেটে রেখেছিলাম, এই দিয়েই তৈরি হবে দুর্দান্ত স্বাদের আচার। এটা হবে মাখা আচার। এখন আর এটা কড়াইয়ে চড়বে না, শুধু মেখে মেখেই আচারটা তৈরি করা যাবে। টেস্ট অনুযায়ী 1 চামচ মতো লবণ দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো আখের গুড়। এই আচারে চিনি দেবো না, শুধু গুড় দিয়েই তৈরি করব। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম ঝালের জন্য। আর যে ভাজা মশলা আমি তৈরি করেছিলাম আচারের জন্য, সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। এবারে আর কিছুই নয়, হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখা আচার বানানোর জন্য কিন্তু আগুনের ব্যবহারই করতে হয় না। পাকা কুল চটকে তার মধ্যে পরিমাণ মতো লবণ, গুড় আর মশলা মিশিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে। দুর্দান্ত খেতে হয়, সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন, কুল আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবারে প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এখন এই প্লেটটা আমি রোদ্রে বসিয়ে রাখবো। মানে এই আচারটা রোদ্রে শুকিয়েই তৈরি করতে হবে। যখন কুলগুলো পুরোপুরি শুকিয়ে যাবে তারপরেই রোদ থেকে নিয়ে যাব। এদিকে দেখুন, কুলের পাল্প দিয়ে যে আচারটা আমি রেডি করেছিলাম এটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি যেন এগুলো গড়ে নিতে সুবিধা হয়। এখন এই আচার থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল নাড়ুর মতো তৈরি করে নেব। এরই ফাঁকে আপনাদের বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইরকমই আরো নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবেন। যদি আমার এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার ইউটিউব চ্যানেল আর যদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ আর যদি গুড ফুড পেজটি ফলো করে রাখুন। তো দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করব। যদি আচারের বয়ামটা মাঝে মাঝে রোদ্রে দেওয়া যায় তাহলে সারা বছর এই আচার ভালো থাকবে, আর সারা বছরই এমন টকঝাল মিষ্টি কুলের আচারের মজা নিতে পারবেন। একটা আচার তো আমার রেডি হয়ে গেল। এখন যে আচারটা আমি রোদে শুকুতে দিয়েছিলাম, চলুন দেখা যাক ওই আচার কেমন তৈরি হয়েছে। তো আমাদের এখানে যেমন রোদ উঠেছে, তাতে এই আচার শুকোতে আমার 3 দিন লেগেছে। তবে রোদের তাপমাত্রা যদি খুব প্রখর হয় সেক্ষেত্রে 2 দিনের মধ্যেই কিন্তু আচার রেডি হয়ে যাবে। তো আচারের প্লেটটা আমি ঘরে নিয়ে এসেছি। এখন উপরে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে বয়ামে ভরে ফেলবো। তবে কেউ যদি একেবারে তেল অপছন্দ করে তাহলে তেল দেবার প্রয়োজন নেই, সরাসরি আচার রোদ থেকে এনে বয়ামে ভরে নেওয়া যাবে। তো আমি সামান্য একটু তেল উপরে মাখিয়ে নিয়েছি। এবারে সংরক্ষণের জন্য আচার আমি বয়ামে ভরে নেব। তো বন্ধুরা, 2 রকমের টকঝাল মিষ্টি কুলের আচার আমি আপনাদের বানিয়ে দেখালাম। তবে এই আচারের রেসিপি কিন্তু আমার নয়, আমার দিদা এভাবে বানাতেন। আসলে আমি খুব কম বয়সে আমার দিদাকে হারিয়েছি, তাই দিদার কথা খুব অল্প অল্প মনে আছে। আজ ওনার মতো করে কুলের আচার বানাতে পেরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। জানি না দিদার মতো হয়েছে কিনা, তবে আমি 2টো আচারই টেস্ট করে দেখেছি, দারুণ খেতে হয়েছে। আর এই আচারটা তো একদম টকঝাল মিষ্টি কুলের ক্যান্ডির মতো লাগলো। তো বন্ধুরা, আমার দিদার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের মতো আমি আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।